রচনা লেখার কি আসলে কোনো নিয়ম আছে? যে জিনিসটা আমরা সেই ছোটবেলা থেকে লিখে আসছি, সেটার আবার এখন নতুন করে কী নিয়ম শেখাবো বলো? আসলেই কোনো নিয়ম নেই। তবে কিছু বিষয় তো আছে যে জন্য নাম্বার কম বেশি হয়ে যায়। তো আজকে আমরা এই জিনিসগুলো দেখব যে কোন বিষয়গুলো রচনা বা প্রবন্ধের ক্ষেত্রে নাম্বারের জন্য দায়ী এবং কোন বিষয়গুলো একেবারেই দায়ী না। তো যে বিষয়গুলো নাম্বার নির্ভর করে না সেই বিষয়গুলোই আমি আগে উল্লেখ করতে চাই। প্রথমেই আছে কত পৃষ্ঠা। তোমাদের মধ্যে আমি জানি অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে শিক্ষকরা বোধহয় পৃষ্ঠা গুণে নাম্বার দেন। একেবারেই ভুল এবং হাস্যকর একটি ধারণা। কোনো শিক্ষকই কখনো রচনার পৃষ্ঠা গুণে নাম্বার দেন না। তারপরও সবার মনে একটা প্রশ্ন থাকে যে কত পৃষ্ঠা হলে আমার রচনাটা শিক্ষকের কাছে স্ট্যান্ডার্ড মনে হবে। আমার মতামত 14 থেকে 18 পৃষ্ঠার মধ্যে একটা রচনা পারফেক্টলি লেখা যায়। এখন আমি যখন বলছি পৃষ্ঠা তখন কিন্তু একটা পাতার একদিকে বোঝাচ্ছি, দুই দিকে না। দুই দিকে হলে সেটা পাতা হয়ে যাবে। তো 14 থেকে 18 পৃষ্ঠার মধ্যে থাকার চেষ্টা করবে এবং এটা অবশ্যই যাদের লেখা মাঝারি আকারে তাদের জন্য। আর বড় জোর 20 পৃষ্ঠা পর্যন্ত যেতে পারো, এর বেশি যাওয়ার মনে হয় না কোনো দরকার আছে। আর যেহেতু 20 নাম্বার, কাজেই একবারে 12 পৃষ্ঠার নিচেও নামা উচিত হবে না। এই গেল পৃষ্ঠা। দ্বিতীয় যে বিষয়টা আছে যেটার উপর নাম্বার নির্ভর করে না সেটা হচ্ছে পয়েন্ট। এটাও অনেকে জিজ্ঞাসা করে যে কতগুলো পয়েন্ট লেখা উচিত। আসলে তুমি পয়েন্ট লেখো কি না লেখো সেটাও কোনো বিষয় না। তার মানে আমি বলতে যাচ্ছি যে ভূমিকা বা উপসংহার এগুলো যখন তুমি লিখবে, তোমাকে যে ভূমিকা উপসংহার এগুলো লিখতে হবে এমন কোনো বিষয় নেই। তুমি পয়েন্টের নাম উল্লেখ না করেও লিখতে পারো, তবে যে জিনিসটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে প্যারা প্যারা করে লিখতে হবে, যাতে বোঝা যায় এই অংশটা ভূমিকা এবং মাঝেরও কয়েকটা প্যারাগ্রাফ থাকবে। তার মানে তুমি টানা লিখবে না। পয়েন্টের নাম লেখো বা না লেখো সেটি যেন প্যারা প্যারা করে লেখা হয় এবং অবশ্যই উপসংহারের জন্য আলাদা একটা প্যারাগ্রাফ লিখবে এবং সেটা যাতে দেখলে বোঝা যায় যে এটা উপসংহার। তাহলে আবারও ক্লিয়ার করছি যে কতগুলো পয়েন্ট লিখবে এর উপরে কোনো নাম্বার নেই, তবে অবশ্যই তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে। তবে বোঝানোর সুবিধার্থে তোমরা পয়েন্টের নামগুলো লিখে দিতে পারো। এরপরে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে বিষয়, রচনার বিষয়। দেখো তোমাদের পরীক্ষায় অনেক বিষয় রচনা এসে থাকে, কমপক্ষে 5টির মতো আসে। তো এর মধ্যে কিছু থাকে সিরিয়াস টপিক, কিছু থাকে অতটা সিরিয়াস না, মানে দেখে মনে হয়। যেমন ধরো তোমার পরীক্ষায় এসেছে মেট্রো রেল প্রকল্প, আর পাশাপাশি এসেছে একটি বৃষ্টিমুখর সন্ধ্যা। এখন তোমার কাছে মনে হতে পারে যে মেট্রো রেল প্রকল্প খুব সিরিয়াস একটা বিষয়, সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশের জন্য, তাহলে এই রচনাটা লিখলে হয়তো আমি বেশি নাম্বার পাবো। এখন আমি তো এর সম্পর্কে খুব বেশি কিছু জানি না, লিখতে পারছি না, তাহলে কি বর্ষণমুখর সন্ধ্যা বা শীতের সকাল এই রচনাগুলো লিখলে ওরকম নাম্বার পাবো না? বিষয়টি মোটেই সেরকম না। বিষয় যেটাই হোক, তোমাকে আসলে ওই বিষয়ের উপরে প্রাসঙ্গিক কথা লিখতে হবে। তুমি যদি মেট্রো রেল প্রকল্প বা পদ্মা সেতু লেখো তাহলে তোমাকে যথেষ্ট তথ্য দিতে হবে ওই বিষয়গুলো সম্পর্কে, সাল, ডেটা, এইসব বিষয় উপস্থাপন করতে হবে। সেগুলোর উপর কিন্তু নাম্বার আছে। আর অন্যদিকে তুমি যখন বর্ষণমুখর সন্ধ্যা বা শীতের সকাল এরকম রচনা লিখবে তখন সেখানে অনুভূতির প্রকাশ করতে হবে। তথ্যের চেয়ে সেখানে অনুভূতির প্রকাশটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি সেখানে কিছু কবিতার লাইন, কিছু কোটেশন বা ইমোশনটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, এই বিষয়গুলো কিন্তু ওই রচনার জন্য গুরুত্বপূর্ণ। কাজেই বিষয় অনুযায়ী দুইটা ক্ষেত্রে তোমাকে দুই রকমভাবে লিখতে হবে, কিন্তু কোনো বিষয় লিখলে যে তুমি বেশি নাম্বার পাবে এমন কোনো কথা নেই। কাজেই এরকম ধারণা মনের ভিতর রেখো না যে এই বিষয়টা সিরিয়াস, এই বিষয়ে রচনা লেখা উচিত। বিষয় যেটাই হোক তোমাকে প্রাসঙ্গিক করে লিখতে হবে। এবার দেখি যে কোন বিষয়গুলোর উপরে তাহলে আমাদের নাম্বার নির্ভর করে। প্রথমেই আমি যে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে গোছানো লেখা। গোছানো লেখা বলতে আমরা কখনোই হাতের লেখা বোঝাই না। তার মানে একজনের হাতের লেখা খুব ভালো হতে পারে, কিন্তু সে যদি লেখার সময় খুব বেশি কাটাছেঁড়া করে অথবা পাতার পর পাতা লিখছে, কোনো প্যারাগ্রাফ নেই, সেটা গোছানো লেখা না। আর যার হাতের লেখা খারাপ কিন্তু সে কোনো কাটাছেঁড়া করছে না, প্যারা প্যারা করে লিখছে, মাঝে মাঝে কোটেশন দিচ্ছে, সেটাই হচ্ছে গোছানো লেখা। আর এই রচনার জন্য গোছানো লেখাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরও একটা বিষয়ের উপর নাম্বার নির্ভর করে, এটি কিন্তু খুবই গোপন পরামর্শ, সেটি হচ্ছে ভূমিকা এবং উপসংহার। দেখো তোমার যখন খাতায় 18 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা লেখা হয়ে যায় তখন তোমার কি মনে হয় যে প্রতিটা লাইন ওই শিক্ষক মনোযোগ দিয়ে পড়বেন?
তোমার খাতায় তো আরও অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে, বিশেষ করে গ্রামার সাইডে মনোযোগ দিয়ে দেখতে হয়। এবং শুধু তোমার খাতা না, ওই শিক্ষকের কাছে আরও 100 বা 200 খাতা আছে। তো প্রতিটা লাইন কিন্তু পড়ার সময় হয়ে ওঠে না। তবে যে জিনিসটা কোনো শিক্ষকই সাধারণত পড়তে মিস করেন না, সেটি হচ্ছে ভূমিকা, অর্থাৎ রচনার জন্য ভূমিকা অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষক তাড়াহুড়ো করে খাতা দেখলেও 4-5 পৃষ্ঠা মিস দিলেও ওই প্রথম 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা অবশ্যই পড়বেন। কাজেই তোমাকে যেটা করতে হবে, প্রথম পৃষ্ঠাতেই অর্থাৎ ভূমিকাতেই পরীক্ষককে মুগ্ধ করে দিতে হবে। এটা কিভাবে করা যায় দেখো, এইখানে দুটো উদাহরণ আমি তোমাদের দেখাতে চাই। যে দুটো উদাহরণ আমি শ্রদ্ধেয় হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বই থেকে নিয়েছি। উদাহরণগুলো দেখলে তোমার পার্থক্যটা বুঝতে পারবে। প্রথমটি স্বাধীনতা দিবস প্রবন্ধের একটা ভূমিকা অংশ, যেখানে লেখা আছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতার লাইন দিয়ে রচনাটা শুরু হয়েছে। এরপর যথারীতি সুন্দর করে উপস্থাপিত কিছু কথা আছে, যেমন 26শে মার্চ 1971 পৃথিবীর মানচিত্রে একটি দেশের নামের অন্তর্ভুক্তি ঘটে এদিন। বাংলাদেশের স্বাধীনতা দিবস এই দিনটিকে ঘিরে রচিত হয়েছে। এই দিনে নবীন সূর্যোদয়ের মধ্যে আমাদের জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। বাকি অংশটি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি চলো, যেটি দেশ বা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এই প্রবন্ধে ভূমিকাটা কেমন হয়। এখানেও একটা সুন্দর কোটেশন দিয়ে লেখা আছে যে, আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ। কাজী নজরুল ইসলামের কবিতার 4টি লাইন দিয়ে শুরু হয়েছে এবং তারপর আছে, ছাত্র সমাজ দুর্বার প্রাণশক্তির প্রতীক, তারা দেশের ভবিষ্যৎ নাগরিক, তাই তারা মহৎ গুণের অধিকারী হবে, এটাই প্রত্যাশিত। তাদের সততা, আদর্শবাদিতা, উদ্যম, দেশপ্রেম, আত্মত্যাগ ইত্যাদি বহুবিধ গুণাবলীর অধিকারী হতে হবে। যে কোনো জাতির সেরা সম্পদ তরুণ সমাজ তথা ছাত্র সমাজ। বস্তুত একটি দেশ গঠনে যে কোনো দেশের ছাত্র সমাজ রাখতে পারে যুগোপযোগী বাস্তব ভূমিকা। এ প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেন, দ্য স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অব দ্য কান্ট্রি হু কুড ফুলফিল কান্ট্রিজ হোপস বিং ক্যাপেবল। আমার মনে হয় তোমরা পার্থক্যটা বুঝতে পারছো, যে তোমরা যেভাবে রচনা লেখো আর এখানে যেভাবে আছে, কোথায় একটু পার্থক্য আছে। কিছু সুন্দর কথা দিয়ে শুরু হয়েছে এবং সবচেয়ে ভালো হয় এই লাইনগুলো যদি তুমি অন্য কালি ইউজ করো, অবশ্যই লাল কালি ছাড়া নীল বা সবুজ কালি দিয়ে যদি কিছু কোটেশন লেখো, ভূমিকাতেই এরকম 2-1টি কথা তুমি লেখো যেগুলো অন্য রচনাগুলো থেকে তোমার রচনাটাকে একটু আলাদা করবে, তখন কিন্তু অবশ্যই ওই শিক্ষকের চোখে এটা পড়বে ভূমিকাতে এবং তিনি তোমার রচনার প্রতি আকৃষ্ট হবেন এবং নাম্বার দিতে উৎসাহী হবেন। কখনো তার মনে ইচ্ছাও হতে পারে যে পুরো রচনাটা আমি একটু ভালো করে পড়ে দেখি। তাহলে এটা মনে রাখতে হবে যে রচনার ভূমিকা অংশটুকুকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়। এখন তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে যে কত টপিক আছে, সব টপিকের উপরে এত কবিতার লাইন কোথায় পাবো। এই বিষয়ে একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় থেকে রচনা আসে, যেমন নৈতিকতা মূল্যবোধ থেকে একটা রচনা আসবে, আবার বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে একটা রচনা আসবে, অথবা জাতীয় চেতনা থেকে একটা রচনা আসবে। তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের প্রিপারেশনের সময় মাথায় রাখতে হবে, যে তুমি বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়টাকে মাথায় রেখে কিছু কোটেশন আগে থেকেই সিলেক্ট করবে, এখন থেকেই, যে এই লাইনগুলো বিজ্ঞান ও প্রযুক্তির যে রচনাগুলো আছে, যেমন কৃষিকাজে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেখানে যেন ব্যবহার করা যায়। আর তোমাকে কিন্তু শুধু ভূমিকা অংশটাই গুছিয়ে রাখতে হবে। এরপরে একটা লেখার ফ্লো চলে আসলে সেটা এমনিতেই লেখা যায়, কিন্তু ভূমিকাটা একটু চিন্তা করতে হবে। সেরকম জাতীয় চেতনা থেকে যখন আসবে, অবশ্যই তো আসবে, তুমি জানো যে হয় মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলন অথবা স্বাধীনতা দিবস, এই বিষয়গুলো থেকে একটা না একটা আসবেই। কাজে কিছু কোটেশন সংগ্রহ করা কিন্তু খুব কঠিন বিষয় না। আমাদের দেশকে নিয়ে, ভাষাকে নিয়ে বা শহীদদের নিয়ে কিছু কবিতার লাইন বা বিখ্যাত মানুষের উক্তি, এই জিনিসগুলো আগে থেকেই সংগ্রহ করে ফেলো। এরপরে আছে তথ্য, অর্থাৎ রচনার নাম্বার যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে তথ্য উপস্থাপন করাটা অনেক জরুরি। অবশ্যই সব বিষয়ে না, আগেই বলেছি যে শীতের সকাল, এখানে তথ্য দেবার মতো কিছু নেই। তুমি বুঝতেই পারবে যে কোন বিষয়গুলোতে তোমাকে যথেষ্ট ইনফরমেশন লিখতে হবে। এখানে একটা উদাহরণ দেখো, বাংলাদেশের পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা, এটি কিন্তু ভূমিকা অংশ না, এটি রচনার মাঝখানের একটা অংশ। জাস্ট আমি নিয়েছি যে তোমরা যাতে বুঝতে পারো যে তথ্যগুলো কিভাবে উপস্থাপন করা উচিত। যেমন এখানে আছে কত সালে পোশাক শিল্প প্রতিষ্ঠিত হয়, কত সালে সম্প্রসারণ হয় এবং আনুমানিক একটা সংখ্যা যে কতজন মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত এবং বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প
কিভাবে ভূমিকা রাখছে, সেটা কত পার্সেন্ট বা কত অংশ, এভাবেই কিন্তু ডেটা উপস্থাপন করতে হবে। নিশ্চয়ই ভাবছো যে এত তথ্য কি মুখস্থ করা সম্ভব? খুব বেশি দরকার নেই, তুমি আনুমানিক একটা সংখ্যা লেখো যাতে ধারে কাছে যায়, কারণ ওই সংখ্যাটা কম হলো কিনা বেশি হলো এর উপরে কিন্তু তোমাকে নাম্বার দিবে না। শিক্ষক দেখবেন তুমি আনুমানিক একটা সংখ্যা দিয়েছো কিনা, অথবা ওই বিষয়ে তোমার জ্ঞান আছে কিনা, বা তথ্য যে উপস্থাপন করতে হবে এই বিষয়টি তুমি জানো কিনা। কাজেই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো এরকম ইনফরমেশন ডিমান্ড করে সেই বিষয়ের রচনায় কিন্তু অবশ্যই এইরকম তথ্য দিতে হবে, সাল, সংখ্যা, এরকম উপস্থাপনা থাকতে হবে সেখানে। আর সব শেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে ভাষা। এটি শুধু বাংলা বা রচনা না, সব বিষয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তারপরও রচনার ভাষাটা তোমাকে ওই রচনার উপযোগী হতে হবে, বিষয় অনুযায়ী তোমাকে ভাষা লিখতে হবে। আগে যেভাবে বলেছি যে যদি সেটা তোমার অনুভূতির প্রকাশ ঘটাতে হয় সেটার ভাষা একরকম হবে, যদি সেটা প্রতিবেদনমূলক হয় সেটার ভাষা একরকম হবে। আর বানানটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। দেখো ফিজিক্স, কেমিস্ট্রি বা ইতিহাস, এখানে কিন্তু বানান ভুলের জন্য নাম্বার নাও কাটতে পারে, কিন্তু বাংলা, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে, এখানে বানান ভুল কিন্তু মারাত্মক অপরাধ। কাজেই বানানের প্রতি সচেতন হতে হবে, আর কাটাছেঁড়া করা ঠিক হবে না। আর ভাষার ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আঞ্চলিকতা পরিহার করতে হবে। এটি যদিও সবার মধ্যে থাকে না, খুবই কম শিক্ষার্থী দেখা যায় যারা এরকম হঠাৎ করে করতেছিল, যাইতেছি, এরকম শব্দ চলে আসে আর কি লেখায়। তো সেই জিনিসটা কিন্তু পরিহার করতে হবে। আর এটা পরিহার করার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে তোমাকে পড়ার অভ্যাসটা বাড়াতে হবে। তুমি বারবার যদি বই পড়ো তাহলে ওই ভাষাটা তোমার মস্তিষ্কে গেঁথে যাবে, তখন আর সহজে আঞ্চলিকতা আসবে না লেখায়। মোটামুটি এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখলেই রচনায় ভালো নাম্বার পাওয়া যাবে। আগেই বলেছি যে নির্দিষ্ট কোনো নিয়ম বলার জন্য কিন্তু আজকে আমি আসিনি, শুধু কিছু টিপস দিলাম মাত্র। আশা করি তোমরা ফলো করার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই। সবার প্রতি শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ।